আসসালামু আলাইকুম। আমাদের আজকের গল্প নকল। কলেজে সবাই একমত প্রদীপ স্যার ডিপার্টমেন্টের চেয়ারম্যান। সে কোনো প্রেসক্রিপশন লিখে দিয়েছে, মানে মরা মানুষ হেঁটে বাসায় ফিরেছে। প্রদীপ স্যার মানেই সরকারি চাকরি। গত ১ সপ্তাহ ধরে রাহেলা বেগম এই হসপিটালে ভর্তি আছে। রাহেলা বেগমের বয়স ৭০ বছর হলেও তিনি চিরকুমারী। আত্মীয়স্বজনরা ধনী হলেও রাহেলা বেগমকে অর্থনৈতিক সাহায্য দিতে আসেনি। তিনি প্রদীপ স্যারের পরামর্শে আছেন। প্রদীপ স্যার, রাহেলা বেগমের সাথে কে আছে? আশিক স্যার, একটি মেয়ে আছে। প্রদীপ স্যার, শোনো, মেয়েটির রেজাল্ট ভালো, জিপিএ 4, এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স ফার্স্ট ক্লাস। ওকে আমাদের টিমে রাখবো, সরকারি চাকরি দেবো। আশিক, তুমি ওকে সরকারি চাকরির খবর দেবে। নার্সকে ডাকো, কথা আছে। নার্স স্যার আসতে বলেছেন? প্রদীপ স্যার, পড়ি আজ আমার সাথে, তোমার নাইট ডিউটি। আমার সেবা করবা। ৩০৬ কেবিনের রোগীর কয়জন? নার্স একজন। প্রদীপ স্যার, রোগীর আত্মীয়দের জানাও রাতে ওখানে ডিউটি ডাক্তার থাকবে, আলাদা পে করতে হবে। নার্স প্রদীপ, এইমাত্র আমাকে থাকতে বললে, এখন ওই কেবিনে যেতে চাও কেন? ওখানে সুদর্শনার গন্ধ পেয়েছ? প্রদীপ স্যার, তুমি আশিককে বলবে আমি ডেকেছি। আশিক স্যার আসবো? প্রদীপ স্যার, আশিক মেয়েটির সাথে কথা হয়েছে? আশিক, না স্যার, এখনও কথা বলবো, মেসেজ দিচ্ছি। আপনার রেজাল্ট ভালো, স্যার আপনাকে রাখতে চায়। তিথি, আমার রেজাল্ট ভালো এরকম তথ্য আপনার কাছে কে দিয়েছে? আশিক, আপনি ঢাকা থাকবেন। তিথি, বর্তমান যুগে সরকারি চাকরি বাসায় এসে দিয়ে যায় না, সেখানে আপনি সেধে সরকারি চাকরি। খোঁজ দিচ্ছেন কেন? আশিক, বড় স্যার আপনাকে পছন্দ করে। তিথি, রোগীর সাথে কত মানুষই আসে যায়, পছন্দের কি আছে? যাই হোক, আপনার প্রস্তাব পেয়ে আমি উড়াল দিচ্ছি না, কারণ সরকারি চাকরির পরীক্ষা একাধিকবার দিয়েছি, লাভ হয়নি। যদি সরকার আমাকে সরকারি চাকরি দিতে চায় তাহলে ডাক দিবে। তিথির, তাহলে তাদের থেকেই ডাক আসবে। তিথি সরাসরি না করে দিয়েছে। ১ বছর আগে নতুন কর্মস্থলে জয়েন করেছে, প্রাইভেট প্রতিষ্ঠান মনে হলেও সে এক পক্ষ আর সবাই বিপরীত পক্ষ। যদিও তিথির জন্য এটা নতুন কোনো ঘটনা না, এরকম পরিবেশ সে আগেও পেয়েছে। অফিসের বড় কর্তার বয়স 50+। ২-৩ মাস পরে জানা যায় তিনি একাধিক পরক্রিয়ায় লিপ্ত। তিথি, যেখানে কাজ করতে এসেছি তারা বেতন না দিলে যেমন আমি কাজ করব না, ঠিক সেভাবেই আমি কাজ না করলে তারা রাখবে কেন? বড় কর্তাদের প্রেম-প্রীতি নিয়ে আগ্রহ নেই। প্রেম-প্রীতির খেলা আগের অফিসেও ছিল, তবে এখানে মাত্রাছাড়া অবস্থা। ঝামেলা ফিল করলে ছেড়ে দেবো, ৪-৫ হাজার টাকা। ঝামেলা ফিল করলে ছেড়ে দেবো, ৪-৫ হাজার টাকার বেতন সব জায়গায় দেবে। লতা, আমি ছাড়বো না, এখানেই থাকবো। বড় স্যারের নির্দেশ, আপনাকে শাড়ি পরে আসবেন। তিথি, সম্ভব না, এমনিতেই শাড়ি পরতে পারি না, তার উপর এই পাতলা গামছা পরে প্রতিদিন আসলে রাস্তার মানুষ খারাপ দৃষ্টিতে দেখবে। আপনারা মানেন কিনা জানি না, পোশাক অনেক বড় ফ্যাক্ট। আপনি যখন মার্জিত পোশাক পরবেন তখন লুচ্চাগুলো আপনাকে গিলে খাবে। মার্জিত পোশাক যখন না পরবেন, বলা যায় না। আপনারা যখন আমার সাথে সহমত না, তখন পোশাককে কেন্দ্র করে আমার অফিস ছাড়তে হতে পারে। অফিসের বড় কর্তা দিদার স্যার কিভাবে তিথির ব্যাপারে এত খবর জানেন সে জানে না। তিথির সার্টিফিকেট জিপিএ 4 কিভাবে উধাও হয়ে গেছে তিথি জানে না, কিন্তু দিদার স্যার সব জানতা। পোশাককে কেন্দ্র করে অবশেষে তিথির অফিস ত্যাগ করতে হয়েছে, কারণ সে কোনো বাধার মধ্যে থেকে কাজ করতে আগ্রহী না। শোনা যায় দিদার স্যার উচ্চশিক্ষিত সরকারি কর্মকর্তা। অন্যদিকে ৩ বছর আগে প্রদীপ স্যারের সাথেও পরিচয় হয়েছিল, তিনিও একাধিক ডিগ্রি প্রাপ্ত ব্যক্তি। তিথি, সব জায়গায়
আন্দোলন হচ্ছে শহরের একজন বড় নেতা দীর্ঘদিন ধরে জালিয়াতি করে মানুষ ঠকাচ্ছে। রত্নাপু, চোরের ১০ দিন পুলিশের ১ দিন, ধরা না পড়ে যাবে কোথায়? পুলিশ থানা থেকে বলছি, ২০১২ সালে আপনি বিসিএস পরীক্ষা দিয়েছিলেন। ওই সময় থানার সাধারণ ডায়েরি করা হয়েছিল, কারণ আমরা তদন্ত করে জেনেছি প্রথম স্থান অধিকারকারীর খাতার রেজাল্ট প্রকাশ হওয়ার আগেই হারিয়ে যায়। আপনি কাউকে সন্দেহ করেন? তিথি, আপনাদের এত নিরাপত্তা থাকার পরেও খাতা হারিয়ে যায় কিভাবে? আপনাদের অফিস কক্ষ পর্যন্ত যাওয়ার ক্ষমতা? এই কাজ তারা করেছে। এই খবর আমার কানে আগেই এসেছে। যারা এই খবর জানে তাদের সার্চ করেন। পুলিশ, আপনার সহযোগিতা চাই। তিথি, সহযোগিতা পাবেন। আমি যাদের নাম বলি তাদের মধ্যে কোনো যোগসূত্র থাকতে পারে, কারণ আপনাদের অফিস কক্ষের খবর তাদের অফিস কক্ষে পৌঁছে যায়। নিশ্চয়ই তারা সেখানে উপস্থিত ছিল, তা না হলে আপনার অফিস তার কাছে খবর পৌঁছে দিয়েছে। ওনারা আপনাদের যাতায়াত খরচ দিয়েছে। তিথির অনুমান সত্য হয়েছিল। পুলিশের তদন্তে বেরিয়ে আসা দিদার এবং প্রদীপ একই ব্যক্তি। রাজনৈতিক দলের পরিচয় দিয়ে তিথির সার্টিফিকেট হাতিয়ে নিয়েছিল। তাকে সহযোগিতা করেছিল তিথির চাচা। বিনিময়ে তিনি আজীবন ভাতা পেয়েছিলেন। তিথি, আমি কত কষ্ট করে চাচার বাসায় থেকে লেখাপড়া করেছি। দাদা মারা গেছে, ৮ম শ্রেণীতে পড়ি। এরপর বাড়ি থেকে কোনো খরচ আসেনি। সরকারি চাকরি হলে এত বছরের সংসার, বিয়ে সব হতো। ওখানে এত সাহস কে দিয়েছে অফিসার জানতে চান। পুলিশ, আপনার ভুয়া সার্টিফিকেট দিয়ে বিভিন্ন জায়গায় শিক্ষকতা করেন। মানুষ ঠকাচ্ছেন কেন? দিদার, আমি ভুল করেছি, এখন কি করতে হবে? পুলিশ, আপনি কিভাবে সার্টিফিকেট এবং খাতা চুরি করলেন? দিদার, সার্টিফিকেট আমার বন্ধু আমাকে এনে দিয়েছে, তাকে বলেছি, আর খাতা কলেজ অধ্যক্ষকে বলেছিলাম, সে বাকি কাজ করে দিয়েছে। পুলিশ, আপনার পেশা কি? আমি সিনেমার পরিচালক, ছবি বানাই। তিথি, এই জন্য মুখে আটা মেখে নতুন রূপে মানুষের সামনে আসেন। মাথা ভর্তি কখনো চুল থাকে, আবার কখনো খালি মাঠ। এসব করে লাভ কি হলো? আমার জ্ঞান চুরি করতে পারলেন না। এটা অফিসের বড় কর্তা যখন পুলিশের হেফাজতে, তখন আরও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এলো। দিদার সাহেব মিথ্যা পরিচয় দিয়ে সম্প্রতি বিয়ে করেছিলেন। বেতন বাবদ তিথির চাহিদা ৬০ লক্ষ। তার অফিসে যারা কর্মকর্তা ছিলেন সবাই দিদার সাহেবের থেকে শিক্ষিত। তিনি প্রতিনিয়ত মিথ্যা কথার জালে সবাইকে আকৃষ্ট করে রাখতেন। সবথেকে ক্ষতিগ্রস্ত তিথি, কারণ সার্টিফিকেট তার হাতে না থাকায় সে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারেনি। অনেক কষ্ট করে মাত্র ৪,০০০ টাকা বেতনে দিদার সাহেবের অফিসে খাটতে হয়েছে, অথচ তার সার্টিফিকেট দিয়ে দিদার স্যার কখনো পরিচালক, কখনো ডিপার্টমেন্টের চেয়ারম্যান। যদিও তার শিক্ষাগত যোগ্যতা ৭ম শ্রেণী। এভাবে আমাদের সমাজে কে কুলুষিত করছে? এই মানুষগুলো।